তাহলে আমরা আজকে হচ্ছে ক্লিনিক্যাল ফান্ডামেন্টাল প্যাথোলজিতে আজকে পড়ব লিভার ফাংশন টেস্ট। তো লিভার ফাংশন টেস্টে যাওয়ার আগে আমরা একটু বোঝার চেষ্টা করি যে আমাদের লিভার আসলে কি কাজ করে সেই জিনিসটা একটু সংক্ষেপে আলোচনা করি। আমি এখানে সূচনা বক্তব্যে লিখে দিছি, লিভার আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। শরীরের রক্ত পরিষ্কার রাখতে অর্থাৎ বিষাক্ত এবং দূষিত পদার্থ নিষ্কাশন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই সাথে সে এক ধরনের এরপরে আমাদের লিভারে এক ধরনের বাইল অর্থাৎ এক ধরনের পিত্তরস তৈরি করে, যা আমাদের খাদ্য হজম করতে সহযোগিতা করে। এছাড়া এটি প্রোটিন ও চর্বি উৎপন্ন করে এবং আমাদের খাদ্য থেকে যে ভিটামিন গুলো আসে সেগুলো সংগ্রহ করে এবং এটা এনজাইম আকারে সারা শরীরে ছড়ায় দেয় এবং এনজাইম প্রোডাকশন করে। সেই সাথে সুগার এবং হরমোনের যে ব্যালেন্স সেটা রাখতে সে ভূমিকা পালন করে। লিভার একটা ভাইটাল অর্গান আমাদের শরীরের, অর্থাৎ গুরুত্বপূর্ণ একটা অর্গান। এটা খুব সহজে কোনো রোগে যেমন আক্রান্ত হয় না, তেমনি আবার এটা যদি কোনো কারণে মানে রোগে আক্রান্ত হয়ে যায় তাহলে এটা চিকিৎসা অত্যন্ত ব্যয় সাপেক্ষ এবং কষ্টকর। এই জন্য আমাদের প্রয়োজন হচ্ছে খুব মাঝে মাঝে লিভারটাকে চেক আপ করে রাখলে আমরা আমাদের যে লিভারের যে রোগ কিংবা সেই জায়গা থেকে আমরা মোটামুটি মারাত্মক ঝুঁকি থেকে মুক্ত থাকতে পারি। আমরা এবার দেখব যে কি কি কারণে হইলে আমরা লিভারের পরীক্ষা করি সাধারণত রোগে আক্রান্ত হওয়ার পরে। তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাই লিভারে যদি কোনো প্রকার ইনফেকশন হয়, রোগীকে যদি দীর্ঘমেয়াদী কোনো ঔষধ খাইতে দেওয়া হয় তাহলে এই ওষুধটা আমাদের লিভারের উপরে কোনো ক্ষতিকর প্রভাব বিস্তার করছে কিনা সেটা জানার জন্য আমাদের মাঝে মাঝে লিভার পরীক্ষার প্রয়োজন হয়ে পড়ে। এছাড়া রক্তশূন্যতা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা। আমরা লিভার পরীক্ষার মাধ্যমে আমাদের রক্তশূন্যতা আছে কিনা সে বিষয়টা আমরা অবগত হতে পারি। এরপরে যদি গোল ব্লাডারের কোনো রোগ হয় এবং রোগী যদি অত্যাধিক মদ পানের অভ্যাস থাকে এবং অতিরিক্ত চর্বি জাতীয় খাবার খাওয়ার প্রবণতা থাকে, অথবা যেসব মানুষ একটু মোটা হয়ে গেছে অথবা হঠাৎ করিয়া মোটা হয়ে গেছে তাদের ক্ষেত্রে, এবং আমাদের এক ধরনের ক্রনিক রোগ রয়ে গেছে যেটাকে আমরা ডায়াবেটিক্স এবং উচ্চ রক্তচাপ হিসেবে চিহ্নিত করি, এইসব ক্ষেত্র যদি থেকে থাকে তাহলে আমাদের লিভারের ফাংশন চেক আপ করার একটা প্রয়োজনীয়তা আমাদের মধ্যে থেকে যায়। এছাড়া আরও কিছু বিষয় আছে, যদি এইসব রোগ ছাড়াও আমাদের মধ্যে অন্য কোনো সিমটম গুলো চলে আসে কিংবা রুগীতে এসে বলে তাহলেও আমরা এটাকে একটু পরীক্ষা করে দেখতে পারি। যেমন কেউ যদি দীর্ঘদিন যাবৎ শারীরিক দুর্বলতায় ভুগে, হঠাৎ করে যদি ওজন কমে যাওয়ার কোনো প্রবণতা থাকে, কারো শরীরে যদি ইয়েলোনেস দেখা দেয় অর্থাৎ শরীরের চোখ, স্কিন এবং মিউকাস মেমব্রেনগুলো যদি হলুদাভ হয় যেটাকে আমরা জন্ডিস নামে চিনি, সেই জন্ডিস যদি চলে আসে সেক্ষেত্রে আমরা লিভার ফাংশন টেস্ট করতে পারি। এছাড়া পেটে যদি অথবা অ্যাবডোমেন, যেটা আমরা ইংরেজিতে বলি অ্যাবডোমেনে যদি কোনো ধরনের ফ্লুইড বা তরল জমা হয়, ঘন এবং কালো রঙের প্রস্রাব যদি হয়, ফ্যাকাশে রঙের পায়খানা যদি হয় এবং প্রায় দেখা যাচ্ছে যে কেউ যদি বমি করে প্রায়, আবার যদি প্রায় ডায়রিয়া কিংবা দীর্ঘমেয়াদী ডায়রিয়া হয়, তলপেটের ডান দিকে যদি কোনো ব্যথা হয়ে থাকে এবং কোনো কারণ ছাড়াই যদি শরীরের যে কোনো জায়গা থেকে রক্তপাত হয় তাহলে সেসব ক্ষেত্রেও আমরা লিভার ফাংশন টেস্ট করতে পারি। তো আমরা কি কি টেস্ট করতে পারি লিভার ফাংশনের আওতায় সে জিনিসগুলো একটু নামগুলো পরপর জেনে নিই। আমরা পরীক্ষা করতে পারি SGPT, এটা এক ধরনের এনজাইমের নাম, যেটা আমরা এস মানে হচ্ছে সিরাম, অর্থাৎ সিরামের মানে বুঝি আমরা রক্তের পরীক্ষা। তো রক্তের যদি জিপিটি এটা যদি পরীক্ষা করি, এটা এক ধরনের এনজাইম যেটা আমরা আগে ALT নামে আমরা চিনতাম। তো এই এনজাইম পরীক্ষা করতে এনজাইমটা দুই ধরনের আছে, একটা আছে SGPT আর একটা আছে SGOT। তো SGOTটা আমরা আগে AST এই নামে আমরা এটাকে চিনতাম। এর পূর্ণ নামটা আমি বলে দেব যখন আমরা টেস্টের রিপোর্টটা দেখব, তখন পূর্ণ নামটা বলে দেব। এরপরে আছে সিরাম অ্যালবুমিন, সিরাম বিলিরুবিন, সিরাম টোটাল প্রোটিন, প্রথম বিন টাইম, অ্যালকালাইন ফসফেট আর হচ্ছে ল্যাকটেট ডিহাইড্রোজেনেস। তো এর মধ্যে দেখা যাচ্ছে অনেকগুলা এনজাইম রয়ে গেছে আমাদের মধ্যে, যেমন SGPT, SGOT,
অ্যালকালাইল ফসফেট, ল্যাকটেড ডিহাইড্রোজেনেস, এই সবগুলোই হচ্ছে এনজাইম। তো এই এনজাইমটা হচ্ছে আমাদের লিভার সহ অন্যান্য অর্গানে এগুলো তৈরি হয়ে আমাদের লিভারের যে কার্যক্রম আছে সেই কার্যক্রমকে সহযোগিতা করে। সেই সাথে এই আচ্ছা, তো আমরা শুরু করতে পারি এখান থেকে। আমাদের প্রথম আছে এসজিপিটি, এসজিওটি, সিরাম অ্যালবুমিন এবং সিরাম বিলিরুবিন। এই চারটা জায়গা আমরা এখন জানবো। এরপরে যখন আমরা প্রোটিন নিয়ে কথা বলবো সেই সময় প্রোটিনের সাথে আমরা টোটাল প্রোটিন, প্রথমবিন, অ্যালকালাইন এবং ল্যাকটেট এই জিনিসগুলোকে সেই সময় আলোচনা করে দিব। আজকে আমরা যে গুরুত্বপূর্ণ চারটা পরীক্ষা আছে, এসজিপিটি, এসজিওটি, সিরাম অ্যালবুমিন এবং সিরাম বিলিরুবিন, সাধারণত লিভারের যে কোনো ধরনের রোগে আমরা এই চারটা জিনিসকেই বেশিরভাগ সময় পরীক্ষা করে থাকি। বাকিগুলোও করা হয়ে থাকে, তবে সেটা সংখ্যায় খুবই কম এবং প্রযোজ্য ক্ষেত্রে এই জিনিসটাকে কখনো কখনো আনা হয়। তো সেই জিনিসগুলো আমরা দেখব, তবে একটু পরে। আগে আমরা এই গুরুত্বপূর্ণ জিনিসগুলোকে প্রথমে জানবো। তো আমরা শুরু করতেছি প্রথম এসজিপিটি বা এএলটি, এইটাকে দিয়ে আমরা শুরু করতেছি। আচ্ছা, এসজিপিটি এটা এক ধরনের লিভারের এনজাইম। এটার পুরো নাম হচ্ছে সিরাম গ্লুটামাইক পাইরুভিক ট্রান্সমাইনেজ, অথবা এটাকে আমরা পূর্বে যে নামে চিনতাম এএলটি, অ্যালানিন অ্যামাইনো ট্রান্সফারেজ। তো আমরা এটার মূল নাম হচ্ছে এএলটি অর্থাৎ অ্যালামিন অ্যামাইনো ট্রান্সফারেজ। এটা যেহেতু দুটো এনজাইমকে কভার করে সেই জন্য এই নামটাকে একটু পরিবর্তন করা হয়েছে, এবং যেহেতু এটা রক্তে পাওয়া যায় সেজন্য এই নামটা এরকম হয়েছে। সিরাম মানে হচ্ছে রক্ত, গ্লুটামিন আর হচ্ছে পাইরুভিক, এই দুটো এনজাইম মিশ্রিত হয়েছে বলে আমরা এটাকে এসজিপিটি বলে থাকি। মূলত এর নাম হচ্ছে এএলটি অর্থাৎ অ্যালামিন অ্যামাইনো ট্রান্সফারেজ। তো অ্যালামিন অ্যামাইনো ট্রান্সফারের মধ্যে দুই ধরনের এনজাইম থাকে, একটা হচ্ছে গ্লুটামাইক আর একটা হচ্ছে পাইরুভিক। এই দুটো এনজাইম থাকে বলে এই নামটা এসজিপিটি সংক্ষেপে রূপান্তর করা হয়েছে। তো এবার আমরা একটু দেখব যে একজন পেশেন্ট আমাদের কাছে এসে কি বললে আমরা এই পরীক্ষাটা করার জন্য প্রস্তুতি নিব সেই বিষয়টা একটু দেখব। সেটা হচ্ছে কোনো রোগী কিংবা পেশেন্ট কিংবা কোনো লোক, আমাদের ব্যক্তি যদি আমাদের কাছে এসে বলে তার পেটে অর্থাৎ স্টোমাকে পেইন হচ্ছে কিংবা ফুলে উঠছে, তার মধ্যে বমি বমি ভাব থাকে অথবা বমি হয়, এ ধরনের একটা ব্যাপার থাকে, তার স্কিন যদি হলুদ আভা হয়ে যায় অথবা চোখ যদি হলুদ আভা হয়ে যায়, যেটাকে আমরা জন্ডিস নামে চিনি, সেরকম যদি হয়ে যায়, দীর্ঘমেয়াদী যদি শারীরিক দুর্বলতা থাকে, সেই ক্ষেত্রে এক্সট্রিম টায়ার্ডনেস, সে যদি প্রচুর পরিমাণ দুর্বলতা এবং সেই সাথে সে নিজেকে খুব অস্বস্তি এরকম একটা ভাবে থাকে এবং অল্প একটা পরিশ্রম করলেই সে প্রচণ্ড ক্লান্ত হয়ে যায়, এই ধরনের অবস্থা যদি থাকে রোগীর মধ্যে, এবং সেই সাথে তার প্রস্রাবের রং যদি কালো বর্ণের অথবা কালো এরকম একটা বিবর্ণ হয়ে যায়, অথবা যদি তার পায়খানাটা ফ্যাকাশে হয়ে যায়, এবং যদি তার শরীরে অর্থাৎ স্কিনে চুলকানি থাকে, তাহলে এইসব ক্ষেত্রে যদি একজন সাধারণ মানুষ কিংবা কোনো একজন রোগী আমাদের কাছে এসে এই কমপ্লেনগুলো করে, তাহলে আমরা সাধারণত আমাদের যে এএলটি এই পরীক্ষাটা করার জন্য আমরা প্রস্তুতি নিতে পারি কিংবা রোগীকে অ্যাডভাইস করতে পারি। তো সেক্ষেত্রে আমরা আসলে কি সন্দেহ করব রোগীর মধ্যে সেটা একটু বোঝার চেষ্টা করি। আমরা তার মধ্যে সন্দেহ করতে পারি তার মধ্যে হেপাটাইটিস থাকতে পারে ভাইরাসজনিত কারণে, অথবা সে হয়তো অ্যালকোহলিজম অর্থাৎ তার মধ্যে মদ্যপানের একটা বিষয় থাকতে পারে, অথবা তার ফ্যামিলিতে কোনো লিভার রোগের কোনো পূর্বপুরুষের মধ্যে লিভার রোগ থাকতে পারে। আবার সে যদি দীর্ঘমেয়াদী কোনো ঔষধ গ্রহণ করে সেক্ষেত্রে তার লিভারের উপরে প্রভাব ফেলে, এমনকি লিভারকে ড্যামেজও করে দিতে পারে, এই ধরনের পরিস্থিতি তৈরি করে। আমরা সেই ক্ষেত্রেও আমরা তখন এসজিপিটি এই পরীক্ষাটা করার জন্য রোগীকে অ্যাডভাইস করতে পারি। আমরা এর নর্মাল ভ্যালু জানার আগে আমরা একটু জেনে নিব যে আমাদের এসজিপিটি
আমাদের লিভারে কি কাজ করে সেই বিষয়টা যদি একটু জেনে নিই আমাদের সুবিধা হবে। এসজিপিটি আমি আগেই বলছি এটা এক ধরনের এনজাইম। সেই এনজাইমটা আমাদের লিভারে অবস্থান করতেছে এবং লিভারে যে অ্যালামিন আছে সেই অ্যালামিনটাকে সে কনভার্ট করতেছে অ্যামাইনো অ্যাসিডে, যা আমাদের প্রোটিনের মধ্যে অবস্থান করে। এবং এই অ্যামাইনো অ্যাসিড আমাদের সেলে, অর্থাৎ আমাদের যে সেলগুলো আছে, কোষগুলো আছে, সেই কোষের মধ্যে এনার্জি উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা ছিল আমাদের এসজিপিটি, অর্থাৎ এই যে এনজাইমটা আছে সেই এনজাইমটার যে কার্যবলী সেটা। তো আমরা এবার জানবো এসজিপিটির যে নর্মাল ভ্যালু, সেই ভ্যালুটা আসলে কি আছে সেই বিষয়টা একটু জানবো। এসজিপিটির নর্মাল ভ্যালু হচ্ছে 7 থেকে 55 ইউনিট পার লিটার, অর্থাৎ 1 লিটার রক্তের মধ্যে আমরা সাধারণত 7 থেকে 55% কখনো কখনো পেতে পারি, এরকম একটা বিষয় আছে। এরপরে যদি আমাদের এই এএলটি যদি সামান্য পরিমাণে বৃদ্ধি পায় তাহলে আমরা কি ভাববো সেটা একটু দেখি। যদি হালকা পরিমাণে বৃদ্ধি পায় তাহলে আমরা এটা ধরে নিতে পারি যে রোগী অ্যালকোহলিজম অথবা সে দীর্ঘদিন যাবৎ লিভারের কোনো রোগে ভুগতেছে, যার কারণে আমাদের লিভারের একটা রোগ হয়ে থাকে, সেটা হচ্ছে লিভার সিরোসিস। এ ধরনের কোনো একটা বিষয় থাকতে পারে। অথবা এমনটাও হতে পারে তিনি অন্য কোনো রোগের কারণে দীর্ঘদিন যাবৎ কোনো ধরনের অ্যাসপিরিন জাতীয় অথবা কোনো ধরনের ঘুমের ঔষধ সে দীর্ঘদিন যাবৎ গ্রহণ করতেছে। তো এরকম কিছু যদি এএলটি পরীক্ষায় যদি হালকা অর্থাৎ অল্প পরিমাণ বৃদ্ধি পায় তাহলে আমরা এরকম কিছু সন্দেহ করতে পারি চিকিৎসা করার সুবিধার্থে। যদি এটা আরও বেশি বৃদ্ধি পায় অর্থাৎ মডারেটলি হাই হয় তাহলে আমরা যে বিষয়গুলো বুঝতে পারবো সেটা হচ্ছে ক্রনিক লিভার ডিজিজ, অ্যালকোহলিজম, লিভার সিরোসিস, ব্লকেজ অফ দ্য বাইল ডাক্ট। আচ্ছা, ব্লকেজ অফ দ্য বাইল ডাক্ট বলতে আমাদের যে নালীগুলোর মাধ্যমে বাইলগুলো আমাদের স্টোমাকে সিক্রেশন হয়, সেই বাইল সেই নালীগুলো যদি কোনো কারণবশত অবস্ট্রাকশন বা কোনো ধরনের কোনো প্রকারের বাধার সৃষ্টি হয় সেই নালীগুলোর মধ্যে, তাহলে আমরা সেটাকে বলি হচ্ছে ব্লকেজ অফ দ্য বাইল ডাক্ট। এরপরে আছে হার্ট অ্যাটাক অথবা হার্ট ফেইলার। তো এটা একটা অনেক বড় টার্ম। আমাদের কোনো কারণে আমাদের যে হার্ট অর্গানটা আছে আমাদের বুকের মধ্যে, সেইটা যদি তার ফাংশনটাকে সঠিকভাবে ক্রিয়েট করতে না পারে, অর্থাৎ তার যে কার্যবলী সেটা যদি সঠিকভাবে সে করতে না পারে, তাহলে সেটাকে আমরা বলি হার্ট ফেইলার। তো সেইটা যদি তৈরি হয় তাহলেও আমাদের এএলটি মডারেটলি বৃদ্ধি পাইতে পারে। এছাড়া কিডনি ড্যামেজ যদি কিডনি তার ফাংশন ঠিকঠাক মতন করতে না পারে সেই ক্ষেত্রেও হইতে পারে। এছাড়া আছে মাসেল ইনজুরি। আমাদের শরীরের যে মাংসপেশিগুলো আছে সেই মাংসপেশিগুলো কোনো কারণে যদি ইনজুরেড হয় অথবা কোনো রোগে আক্রান্ত হয়, যেমন মায়োপ্যাথি, ডিসনি মাসেল ডিস্ট্রফি, এই ধরনের কোনো রোগে যদি আক্রান্ত হয় সেক্ষেত্রেও আমরা আমাদের এএলটি মডারেটলি হাই পাবো। এছাড়া আমাদের রেড ব্লাড সেলে যদি কোনো রোগ হয়, হিট স্ট্রোক হয় এবং যদি আমাদের মধ্যে ভিটামিন এ ডেফিসিয়েন্সি তৈরি হয়, তাহলে এইসব ক্ষেত্রে আমাদের এএলটি মডারেটলি বৃদ্ধি পাইতে পারে। এরপরে অনেক পরিমাণে বৃদ্ধি পায় কোন ক্ষেত্রে সেটা আমরা একটু জানবো। অনেক পরিমাণে বৃদ্ধি পায় হচ্ছে অ্যাকুইট ভাইরাল হ্যাপাটাইটিস। যদি ভাইরাসের কারণে আমাদের লিভারে প্রদাহ তৈরি হয় সেই কারণে, অথবা ওভারডোজ অফ ড্রাগ সাজ অ্যাজ অ্যাসিটামিনোফেন, অর্থাৎ এটা এক ধরনের অ্যালোপ্যাথিক ড্রাগ। এই ড্রাগের কারণে এটা এক ধরনের পেইন কিলার, একসাথে বলে রাখা ভালো, এক ধরনের ব্যথার ঔষধ। সেই ব্যথার ঔষধ গ্রহণ করার কারণে এটা হতে পারে। এছাড়া লিভারে যদি ক্যান্সার হয়, সেপসিস মানে হচ্ছে রক্তদ্রষ্টি, রক্তের মধ্যে যদি ইনফেকশন হয় তাকে আমরা এক কথায় সেপসিস বলে থাকি। তাহলে অনেক পরিমাণে বৃদ্ধি পাইলে আমাদের এএলটি যদি অনেক পরিমাণ বৃদ্ধি পায় তাহলে যেগুলো আমরা ধারণা করতে পারি তা হচ্ছে ভাইরাল হ্যাপাটাইটিস, ড্রাগের ওভারডোজ, লিভার ক্যান্সার অথবা ব্লাড সেপসিস, এই জিনিসগুলো। আর যদি আমার এএলটি কমে যায় তাহলে আমরা দুটো বিষয়ে সন্দেহ করতে পারি। একটা হচ্ছে রেনাল ফেইলার মানে হচ্ছে কিডনি যদি তার ফাংশন ঠিক মতন করতে না পারে, আর হচ্ছে ভিটামিন B6 ডেফিসিয়েন্সি।
এই দুটো ক্ষেত্র দিয়ে আমাদের LALT লেভেলটা কমে যাইতে পারে। আমরা এরপরে দেখব SGOT অথবা সিরাম গ্লুটামিন অক্সালো অ্যাসিটিক ট্রান্সমাইজম অথবা AST অ্যাসপাইরেট অ্যামিনো ট্রান্সফারেন্স। তো এটাও আমরা AST নামে চিনতাম আগে। সেটাকেই যেহেতু ASTর মধ্যে দুই ধরনের এনজাইম আছে, একটা হচ্ছে গ্লুটামিন আর একটা হচ্ছে অক্সালো অ্যাসিটিক। তো এই দুটোর মিশ্রণের কারণে আমাদের এই নামটা পরিবর্তন হয়েছে, যেটাকে আমরা এখন SGOT নামে আমরা এটাকে চিনি। তো এটাও আমাদের SGPTর মতন, এরও ফাংশনগুলো আছে। এও আমাদের যে প্রোটিনগুলো আছে সেই প্রোটিনটাকে অ্যালামিন থেকে কনভার্ট করে সে অ্যামাইনো অ্যাসিডে রূপান্তর করে, এবং সেই অ্যামাইনো অ্যাসিড কী করতেছে, আমাদের সেলে বিভিন্ন ধরনের এনার্জি তৈরি করতেছে। তো এটা আমরা সাধারণত লিভারের পরীক্ষা হিসেবেই আমরা জানি, কারণ এটা যেমন লিভারে তৈরি হয় এবং ফাংশনটাও সে লিভারের মধ্যে রাখে। তো এই ক্ষেত্রে দিয়ে আমরা একটু যাব যে এর নর্মাল ভ্যালুটা কি সেটা একটু জানবো। নর্মাল ভ্যালু হচ্ছে SGOT-তে আছে 8 থেকে 45 ইউনিট পার লিটার অফ সিরাম, অর্থাৎ পার লিটার অফ সিরাম মানে রক্তের মধ্যে আমরা 8 থেকে 45 ইউনিট SGOT এইটা পাবো। তো আমি এখানে একটু বলে রাখি, এটা বিভিন্ন ল্যাব এবং বিভিন্ন টেকনিকে এই পরীক্ষাগুলো করা হয়ে থাকে। সেক্ষেত্রে আমরা যে নর্মাল ভ্যালুটা বলতেছি, কোনো কোনো ক্ষেত্রে এটা একটু এদিক ওদিক আপ ডাউন করতে পারে। তো সেই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। অবশ্যই যারা পরীক্ষা করে সাধারণত তারা ল্যাবের যে নর্মাল ভ্যালুটা সেটা তারা সাইডে লিখে দেয়, অর্থাৎ রেফারেন্স ভ্যালুটা লিখে দেয়, তারা কোন মেথডে পরীক্ষা করতেছে এবং সেটা নর্মাল ভ্যালু কি সেটা সাইডে লিখে দেয়। আমরা এই বিষয়টা যখন কোনো রোগীকে পরীক্ষা করব সেই বিষয়টা অবশ্যই খেয়াল করব। তো এরপরে আমরা একটু দেখি যে কোনো কারণবশত যদি আমাদের SGOT বৃদ্ধি পায়, অর্থাৎ অনেক পরিমাণে বৃদ্ধি পায়, তাহলে আমরা রোগীকে কি হিসেবে ধরে নিতে পারি সেই বিষয়টা একটু দেখব। প্রথমেই আসছে আমাদের অবস্ট্রাকটিভ জন্ডিস। আমরা জানি আমাদের শরীরে যদি বিলিরুবিনের পরিমাণ বৃদ্ধি পায়, রক্তে যদি বিলিরুবিনের পরিমাণ বৃদ্ধি পায়, তাহলে আমরা জন্ডিস, এই জন্ডিসটা যদি দীর্ঘদিন পর্যন্ত আমাদের শরীরে অবস্থান করে এবং বিভিন্ন অর্গানকে সে তার নিজস্ব কার্যক্ষমতা তৈরিতে বাধা সৃষ্টি করে, সেই ক্ষেত্রে আমরা এটাকে অবস্ট্রাকটিভ জন্ডিস বলে থাকি। অবশ্যই এরপরে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে অ্যাকুইট হেপাটাইটিস। হেপাটাইটিস বলতে আমরা বুঝে থাকি আমাদের যে লিভার অর্গানটা, সেই অর্গানের যদি প্রদাহ তৈরি হয় তাহলে তাকে আমরা হেপাটাইটিস বলি। তাহলে আমরা যদি খুব বেশি পরিমাণে SGOT বৃদ্ধি পায়, তাহলে আমরা দুটো রোগের নাম খুঁজে পাচ্ছি এখানে, অবস্ট্রাকটিভ জন্ডিস আর হচ্ছে অ্যাকুইট হেপাটাইটিস। এরপরে আমাদের যদি আগে আমরা পড়ছি খুব বেশি বৃদ্ধি পাবে, এবার হচ্ছে শুধুমাত্র বৃদ্ধি পাবে। শুধুমাত্র যদি বৃদ্ধি পায় তাহলে আমরা কোন কোন রোগের ধারণা নেব সেটা এখান থেকে জানতে পারি। সেটা হচ্ছে লিভার সিরোসিস, মায়োকার্ডিয়াল ইনফার্কশন, ইন্ট্রাহেপাটিক নিওপ্লাজম, হেমোলাইটিক জন্ডিস, মাস্কুলার ডিস্ট্রফি, ট্রমা, অ্যালকোহলিজম আর হচ্ছে প্যারাসিটামল ওভারডোজ। আমরা একটু বোঝার চেষ্টা করি। প্রথম আছে লিভার সিরোসিস। লিভার সিরোসিস এটা লিভারের এক ধরনের খুব জটিল এবং ক্রনিক এক ধরনের রোগ। আমরা কোনো একটা সময় নিয়ে এই জিনিসটা নিয়ে পড়াশোনা করব প্র্যাকটিস অফ মেডিসিনে। মায়োকার্ডিয়াল মায়োকার্ডিয়াল ইনফার্ক্ট বলতে আমাদের যে হার্ট আছে, সেই হার্টের যে মাসেল আছে সেখানে যদি কোনো কারণবশত সঠিকভাবে অক্সিজেন সরবরাহ না হয়, অর্থাৎ মাসেলের যে পরিমাণ অক্সিজেনের প্রয়োজন সেই প্রয়োজন মতো অক্সিজেন যদি সাপ্লাই না হয়, তাহলে তাকে আমরা মায়োকার্ডিয়াল ইনফার্ক্ট বলে থাকি। এরপরে আছে আমাদের ইন্ট্রাহেপাটিক নিওপ্লাজম। আমাদের ইন্ট্রা বলতে ভিতরে, হেপাটিক হচ্ছে আমাদের লিভারকে বলা হয়, এবং নিওপ্লাজম বলতে আমরা এক ধরনের টিউমার কে বুঝে থাকি। তাহলে আমাদের লিভারের ভিতরে যদি টিউমার হয়, তাহলে সেই ক্ষেত্রেও আমাদের SGOT অনেক মাত্রায় বৃদ্ধি পাইতে পারে। এছাড়া আছে হেমোলাইটিক জন্ডিস। হেমোলাইটিক জন্ডিস যখন জন্ডিসের কারণে আমাদের রক্তের রেড ব্লাড সেলটা ভাঙতে শুরু করে,
সেলগুলো যদি ভাঙনশীল হয় তাহলে তাকে আমরা হেমোলাইটিক জন্ডিস বলে থাকি। এরপরে আছে মাসকুলার ডিস্ট্রফি। কোনো কারণবশত আমাদের শরীরে যদি আমাদের মাসেলগুলা সঠিকভাবে তৈরি না হয় এবং এটা যদি ধীরে ধীরে শুকাইয়া যায় তাহলে তাকে আমরা মাসকুলার ডিস্ট্রফি বলি। এক্ষেত্রে আমরা একটা রোগের নাম বলে যেতে পারি, সেটা হচ্ছে ডিসনি মাসকুলার ডিস্ট্রফি নামে একটা রোগ আছে। সেই রোগে মানুষের শরীরের মাংসপেশিগুলো ধীরে ধীরে তার কার্যক্ষমতা হারাইয়া ফেলায়। এরপরে ট্রমা। ট্রমা মানে হচ্ছে আঘাত। আঘাতের কারণেও আমাদের এসজিওটি বৃদ্ধি পাইতে পারে। এরপরে যদি রোগী অ্যালকোহলিজম হয় এবং যদি দীর্ঘমেয়াদী, প্যারাসিটামল এক ধরনের এলোপ্যাথিক ঔষধ যেটা জ্বর এবং ব্যথানাশক হিসেবে কাজ করে, এটা যদি কেউ ওভারডোজ অর্থাৎ একদিনে আমরা 4000 মিলিগ্রাম পর্যন্ত একজন মানুষ টেক করতে পারে, সেখানে যদি সে 4000-এর জায়গায় 8000, 10,000 কিংবা তার থেকেও বেশি খায়া ফেলায়, সেই ক্ষেত্রেও আমাদের এসজিওটিটা অনেক পরিমাণ বৃদ্ধি পাইতে পারে। একেবারে কম পরিমাণে কমে যাবে এসজিওটির পরিমাণটা, সেটা হচ্ছে রেনাল ফেইলার আর হচ্ছে ভিটামিন B6 ডিফিসিয়েন্সি এর কারণে। আমি এখানে একটু নোট দিছি যে কারণবশত সেটা আমাদের একটু জানা দরকার। একটু আগে আমি বলছি এই এসজিপিটি এসজিওটি দুটি জিনিসই আমাদের লিভারের পরীক্ষা সেটা অবশ্যই বলা হয়েছে, এবং আমাদের যে মাংসপেশিগুলো আছে যদি কোনো কারণবশত লিভারে না হোক, আমরা লিভারের কোনো দোষ ত্রুটি পাচ্ছি না কিন্তু আমাদের মাংসপেশি ধীরে ধীরে ভেঙে যাচ্ছে, সেই ক্ষেত্রেও আমরা এই দুটো পরীক্ষা করতে পারি। আর এই বিষয়গুলো আমরা দেখতে পারি যেহেতু আমাদের মাসেলটা শরীরের বিভিন্ন জায়গায় আছে, সেই ক্ষেত্রে আমরা মাসেল, হার্ট, ব্রেন, কিডনি এইসব জায়গায়ও আমরা যদি কোনো সমস্যা পাই সেই ক্ষেত্রেও আমরা পরীক্ষা করতে পারি। এরপরে আমরা এই যে দুটো জিনিস পাইলাম এএসটি এবং এএলটি, এটা দিয়ে আমরা লিভারকে তখনই বলবো যে সিভিয়ার লিভার রোগে আক্রান্ত অথবা সিভিয়ার লিভার ড্যামেজে একজন ব্যক্তি আক্রান্ত। সেই ক্ষেত্রগুলো যদি আমরা এভাবে পাই যে স্যার একুইট ভাইরাল হেপাটাইটিস অথবা হেপাটাইটিস এ অথবা বি আছে, রোগী শক অথবা কলাপস অথবা তার সার্কুলেটরি সিস্টেমে কোনো প্রবলেম হচ্ছে, অথবা রোগী যদি এক্সেসিভ লিভার ড্যামেজ লাইকলি কজ তার মানে যদি তার শরীর থেকে মানে একজন মানুষের শরীর থেকে যদি তার বিষাক্ত যে দ্রব্য কিংবা বজ্র পদার্থ আছে সেটা যদি বের না হয়, সেই কারণবশত যদি কোনো ড্রাগ দীর্ঘদিন পর্যন্ত খেতে থাকে তাহলে আমাদের এই পরীক্ষাটার প্রয়োজন হয়ে থাকে, এবং এই ক্ষেত্রে আমাদের এই পরীক্ষার যে নর্মাল ভ্যালু সেই ভ্যালুটা কম অথবা বেশি হতে পারে। সেই সাথে আমাদের রুটিন এক্সামিনেশনের ক্ষেত্রে আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে এর সাথে আমাদের আরও কিছু পরীক্ষার প্রয়োজন আছে। রোগীকে আমরা এটা দিয়েই বলবো না যে আপনার লিভার ড্যামেজ হয়ে গেছে, এটা আমরা মাথায় রাখবো। আমাদের সেই সাথে আরও কিছু বিষয় দেখার দরকার, আমি এখানে লিখে দিয়েছি, যেমন কোয়াগুলেশন প্যানেল, আমাদের যে বিটিসিটি আছে ব্লিডিং টাইম এবং ক্লোটিং টাইম, সেই বিষয়টা আমাদের জানা প্রয়োজন। আমরা বিলিরুবিনের পরীক্ষা একটু পরে দেখব, সেই বিলিরুবিনটাও এখানে টেস্ট করে দেখার দরকার। গ্লুকোজ টেস্ট, অর্থাৎ আমরা যে রোগীর ডায়াবেটিক্স আছে কিনা সেই ক্ষেত্রে আমরা রক্তের গ্লুকোজ টেস্ট করব। সেই সাথে আমরা রোগীর প্লাটিলেট কাউন্ট করব যে প্লাটিলেটটা তার ঠিকঠাক আছে কিনা। সেই সাথে আমরা আরও একটু পরীক্ষা করতে পারি, আমরা যে ব্লাডের সিবিসি পড়ছিলাম সেই সিবিসি আমরা রোগীর সাথে পরীক্ষা করি। এই সবগুলোকে যখন আমরা অ্যানালাইসিস করব তখনই আমরা বুঝতে পারবো রোগীর মধ্যে লিভারে কোনো জটিলতা আছে কি নাই, এটা আমরা মাথায় রাখবো সবসময়ের জন্য। হঠাৎ এসজিপিটি এসজিওটি পরীক্ষা দিয়েই বলবো না যে আপনার লিভার নষ্ট হয়ে গেছে কিংবা লিভার ড্যামেজ হয়ে গেছে, সেই সাথে আমাদের আরও কিছু পরীক্ষা নিরীক্ষার দরকার। সেই সাথে যদি কেউ প্রয়োজন বোধ করে যে আমরা রোগীকে একটু আল্ট্রাসোনোগ্রাম করে দেখব কিংবা আমরা বায়োপসি করব, এফএনএসি করব, কিংবা এমন চাইলেও কেউ এমআরআইও করার সিদ্ধান্ত নিতে পারেন। সেটা রোগীর অ্যাকর্ডিং টু পেশেন্ট কন্ডিশন, এক কথায় রোগীর তার কমপ্লেন, তার অবস্থা সব কিছু বিবেচনার উপরে এগুলো ডিপেন্ড করবে। তো এটা ছিল আমাদের এসজিপিটি এবং এসজিওটির আলোচনা। আমরা এরপরে চলে যাব সিরাম অ্যালবুমিনে। আমরা একটু দেখি যে অ্যালবুমিনটা আসলে আমাদের কি কাজ করে, প্রথমত সেটা একটু বোঝার চেষ্টা করি। সেটা হচ্ছে আমাদের শরীরে যে ফ্লুইডগুলো আছে সেই ফ্লুইডের একটা ব্যালেন্স নিয়ন্ত্রণ করতে হয়, হ্যাঁ, সেটা শরীরের ভারসাম্য বজায় রাখতে হয়। সেই ভারসাম্যটা বজায় রাখতে সাহায্য করে আমাদের সিরাম অ্যালবুমিন।
এটা আমাদের যে টিস্যুগুলো আছে সেই টিস্যুগুলো যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে সেটাকে রিপেয়ার করতে সহযোগিতা করে। এরপরে আমাদের ভাইটাল অর্গানগুলোতে যদি হরমোন এবং পুষ্টি সরবরাহ করতে সহযোগিতা করে। আর এই মোটামুটি তিনটা কাজই সে গুরুত্বপূর্ণ কাজ করে। প্রথমটা হচ্ছে সে বডি ফ্লুইডের ব্যালেন্সটাকে নিয়ন্ত্রণ করে, টিস্যু রিপেয়ারিং করে, এবং আমাদের যে ভাইটাল যে অর্গানগুলো আছে সেই অর্গানগুলোর মধ্যে সে হরমোন এবং পুষ্টি সরবরাহ করতে সহযোগিতা করে। আমাদের সিরাম অ্যালবুমিন এটাও এক ধরনের প্রোটিন। তো আমরা এবার একটু বোঝার চেষ্টা করি যে এটা বাড়লে অথবা কমলে এটা কি হতে পারে। তার আগে আমরা একটু দেখে নিব যে এর নর্মাল ভ্যালুটা কত। আচ্ছা, আমরা অ্যালবুমিনের নর্মাল ভ্যালুটা দেখব। অ্যালবুমিনের নর্মাল ভ্যালু হচ্ছে 3.4 থেকে 5.4 গ্রাম পার ডেসিলিটার অফ ব্লাড। আমরা আবারও বলছি 3.4 থেকে 5.4 গ্রাম পার ডেসিলিটার অফ ব্লাড। এবার আমরা একটু বোঝার চেষ্টা করি, যদি আমরা কারো রক্ত পরীক্ষা করিয়া তার মধ্যে যদি সিরাম অ্যালবুমিনের পরিমাণ বেশি পাই তাহলে আমরা কি কি রোগ চিন্তা করতে পারি। তার মধ্যে আমরা চিন্তা করতে পারি হচ্ছে তিনি হয়তো শকে আক্রান্ত, অথবা ডিহাইড্রেশনে আক্রান্ত, অথবা উনি হয়তো কোনো ধরনের স্টেরয়েড জাতীয় ঔষধ গ্রহণ করছেন। এইসব ক্ষেত্রে আমাদের সিরাম অ্যালবুমিন বৃদ্ধি পাইতে পারে। আর যদি সিরাম অ্যালবুমিনের পরিমাণ কমে যায় তাহলে আমরা কি চিন্তা করব সেটা একটু দেখি। আমাদের বেশ কিছু ডিজিজের নাম লেখা আছে এখানে। প্রথমে আছে ক্রোনস ডিজিজ, লিভার ডিজিজ, লিভার সিরোসিস, হেপাটাইটিস, হেপাটোসেলুলার নেক্রোসিস, সিলিয়াক ডিজিজ, ইনফ্লামেশন অ্যান্ড ইনফেকশন, পুয়ার নিউট্রিশন, নেফ্রোটিক অর নেফ্রোটিক সিনড্রোম, যেটা আমরা গ্লোমেরুলোনেফ্রাইটিস নামে চিনি। এছাড়া লিউকোমিয়া, টিউমার, বার্ন, প্রেগনেন্সি, কনজেস্টিভ কার্ডিয়াক ফেইলার, আর হচ্ছে ওভারহাইড্রেশন। আমি সবগুলো না, কিছু কিছু যেটা আমাদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ সেই জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করি। আমরা লিভার ডিজিজ সম্পর্কে অলরেডি জানছি, কি কি রোগে আক্রান্ত হয় একজন মানুষ। লিভার সিরোসিস সম্পর্কে জানছি, হেপাটাইটিস সম্পর্কে জানছি। হেপাটোসেলুলার নেক্রোসিস মানে হচ্ছে কোনো জিনিসের ক্ষয়প্রাপ্ত হওয়া, দীর্ঘমেয়াদী ক্ষয়প্রাপ্ত হওয়াকে নেক্রোসিস বলা হয়। যেহেতু এখানে হেপাটোসেলুলার বলছে, তার মানে লিভারের যে সেলগুলো আছে সেই সেলগুলোর মধ্যে যদি কোনো ধরনের দীর্ঘমেয়াদী ক্ষয় থাকে তাহলে সেটাকে আমরা হেপাটোসেলুলার নেক্রোসিস বলি। এরপরে আছে ইনফ্লামেশন অ্যান্ড ইনফেকশন। ইনফ্লামেশন অ্যান্ড ইনফেকশন বলতে আমাদের শরীরের যে কোনো জায়গায় যদি কোনো প্রদাহ তৈরি হয় সেই ক্ষেত্রে, এবং আমাদের শরীরে যদি কোনো ফরেন অ্যান্টিবডি, ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস কিংবা এই জাতীয় অন্য কোনো জিনিস আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে তার প্রাদুর্ভাবটা গ্রো করে, তাহলে সেই ক্ষেত্রেও আমাদের সিরাম অ্যালবুমিন কমে যেতে পারে। এছাড়া পুয়ার নিউট্রিশনকে আমরা আরেকটা শব্দ দিয়ে বুঝতে পারি, ম্যাল নিউট্রিশন। অর্থাৎ কোনো একটা রোগী যদি অপুষ্টিতে ভেগে থাকে তাহলে সেই ক্ষেত্রেও এটা কমে যেতে পারে। পরে আসি আমরা নেফ্রোটিক সিনড্রোম অথবা গ্লোমেরুলেনফ্রাইটিস। আমাদের কিডনির ভিতরে যে নেফ্রনগুলো আছে সেই নেফ্রনে যদি ইনফ্লামেশন বা প্রদাহ তৈরি হয় তাহলে তাকে আমরা গ্লোমেরুলোনেফ্রাইটিস এই নামে অভিহিত করি। এছাড়া আমরা লিউকেমিয়া সম্বন্ধে জানছি, এটা রক্তের এক ধরনের ক্যান্সার। টিউমার সম্পর্কে আমরা মোটামুটি জানি। টিউমারটা আমাদের যে সেলগুলো আছে সেই সেলগুলোর অস্বাভাবিক বৃদ্ধিকে টিউমার বলা হয়। এছাড়া আছে বার্ন, কোনো যদি পুড়ে যায় সেই ক্ষেত্রেও আমাদের সিরাম অ্যালবুমিন কমে যেতে পারে। এছাড়া যদি কোনো মহিলা প্রেগনেন্সিতে থাকেন সেই ক্ষেত্রে তার সিরাম অ্যালবুমিনের পরিমাণ কমে যেতে পারে। এছাড়া আমাদের কার্ডিয়াক ফেইলারের ক্ষেত্রে কমে যাইতে পারে। এবং ওভার হাইড্রেশন বলতে আমরা এখানে লবণ পানি যদি তার শরীরে বেশি মাত্রায় থাকে সেই ক্ষেত্রটাকে আমরা ওভার হাইড্রেশন বলি। তো এরকম একটা ক্ষেত্রেও আমাদের সিরাম অ্যালবুমিনের পরিমাণ কমে যাবে। তো এটা ছিল আমাদের সিরাম অ্যালবুমিন সম্পর্কে। এরপরে আমরা আলোচনা করব হচ্ছে সিরাম বিলিরুবিন।
সিরাম বিলিরুবিনটা সম্পর্কে আমাদের সবারই কম বেশি ধারণা আছে, কারণ আমরা কোনো রোগীর শরীরে যদি ইওলোনেস এবং তার আমাদের শরীরের অভ্যন্তরে বাইরের অংশে যে মিউকাস মেমব্রেনগুলো আছে, যেমন আমাদের ঠোঁট, আমাদের চোখ, নখের পাশে, হ্যাঁ, এই সমস্ত জায়গায় যদি কখনো ইওলোনেস হয়ে যায় অর্থাৎ হলুদ হয়ে যায়, তাহলে সেই যে কন্ডিশনটা, এই কন্ডিশনটাকে আমরা এক নামে জন্ডিস বলে থাকি। এই জন্ডিসের জন্য আমরা প্রথমেই সিরাম বিলিরুবিনটা পরীক্ষা করে থাকি। এছাড়া আমরা বিলিরুবিন পরীক্ষা করতে পারি আরও দুটো কারণে: লিভার রোগটা শনাক্ত করার জন্য এবং রোগী যদি রক্ত স্বল্পতায় ভোগে সেই ক্ষেত্রেও। তবে আমরা ম্যাক্সিমাম টাইম বিলিরুবিন পরীক্ষা করে থাকি সাধারণত জন্ডিসকে আইডেন্টিফাই করার জন্য। তো আমরা যেহেতু আমরা পরীক্ষা করব, এক্ষেত্রে আমরা অবশ্যই জন্ডিস দেখব, অ্যানিমিয়া দেখব, লিভারের কোনো সমস্যা আছে কিনা সেই বিষয়টাও আমরা এখান থেকে অ্যানালাইসিস করার চেষ্টা করব যদি রোগীর কমপ্লেন থেকে থাকে। একটু বলে রাখি যে আমাদের সিরাম বিলিরুবিনটা সাধারণত আমাদের বোন মেরু থেকে এবং আমাদের মেরুরজ্জ বোন মেরু থেকে এটা তৈরি হয়ে থাকে, এবং আমাদের যে শক্ত বজ্র পদার্থ যেটা আমাদের শরীর থেকে বের হয়ে যায়, সেটাকে তার নিজস্ব বৈশিষ্ট্য কিংবা নিজস্ব একটা রং দেওয়ার কাজ করে হচ্ছে বিলিরুবিন। যেমন আমাদের যে পায়খানাটা হয়, সেই পায়খানার যে কালারটা আমরা দেখতে পাই, এটা কিন্তু বিলিরুবিনের কারণে এরকম একটা কালার হয়। আবার আমাদের রক্তে যদি কখনো বিলিরুবিনের পরিমাণ বেড়ে যায়, তাহলে সেটাকে আমরা জন্ডিস হিসেবে আখ্যায়িত করতেছি, কিংবা কোনো কোনো ক্ষেত্রে আমরা অ্যানিমিয়াও বলতে পারি। অথবা যদি এটার প্রকারভেদ এবং অন্য অন্য কন্ডিশন অনুযায়ী আমরা দেখতে পাই যে তার লিভারে কোনো সমস্যা থাকতে পারে, সেই ক্ষেত্রে আমরা লিভার ডিজিজের একটা পরীক্ষা হিসেবেও এটাকে আমরা নিতে পারি। তা আমরা এবার একটু দেখব যে আমাদের সিরাম বিলিরুবিন বাড়লে কি হবে অথবা কমলে কি হবে। তার আগে আমরা একটু জানব যে একজন রোগী আমাদের কাছে আসিয়া কি বলবে এবং আমরা সেটাকে কি হিসাবে ধরে নেব, সেই জিনিসটা যদি আমরা একটু দেখি, তাহলে রোগী আমাকে আসিয়া যেটা বলবে, তার প্রস্রাবের রংটা একটু কালো ভাব হয়ে যাচ্ছে। এক্ষেত্রে বিলিরুবিনটা বাড়লে সাধারণত আমাদের প্রস্রাবের রংটা হলুদ হয়ে যায়। তো প্রাথমিকভাবে একদম প্রথমেই হলুদ হয় না, এটা একটু লেটেস্ট স্টেজে হলুদ হয়। এরপরে রোগীর মধ্যে বমি বমি ভাব থাকবে এবং ভমিটিং টেন্ডেন্সি থাকতে পারে, এবং বমি কখনো হয়ে যায়। এছাড়া তার পেটে ব্যথা হইতে পারে, পেট ফুলে যাইতে পারে। এছাড়া তার মধ্যে অবসন্নতা আসতে পারে, কাজকর্মে কোনো কিছুতে তার মতিগতি ঠিকঠাক থাকবে না এবং সে সবসময় একটা টায়ার্ডনেস ফিল করবে। এরকম একটা ক্ষেত্রে যদি আমাদের কাছে কোনো রোগী চলে আসে, তাহলে আমরা তাকে কি সন্দেহ করতে পারি সেই জিনিসটা একটু দেখব। সে হয়তো জন্ডিসে আক্রান্ত হয়েছে এরকম কিছু, অথবা তার মধ্যে থাকতে পারে এনিমিয়া, অথবা রক্ত স্বল্পতা হয়ে গেছে, অথবা তার যে রেড ব্লাড সেল, সেই রেড ব্লাড সেলের পরিমাণ কমে গেছে অথবা সঠিকভাবে তৈরি হচ্ছে না, এরকম কিছু আমরা বুঝতে পারবো। এছাড়া আমরা এটাও ধরে নিতে পারি যে আমাদের শরীরের মধ্যে যে টক্সিক অর্থাৎ বিষাক্ত যে দ্রব্যগুলো আছে, সেই দ্রব্যগুলো ঠিকঠাক করে শরীর থেকে বের হচ্ছে না, অথবা সে ঠিকঠাক মতন পানি পান করছে না, অথবা তার মধ্যে হেপাটাইটিস জনিত কোনো সমস্যা থাকতে পারে, অথবা তার মধ্যে লিভার সিরোসিস জনিত কোনো সমস্যা থাকতে পারে। এই জিনিসগুলো ধারণাপূর্বক আমরা সেই রোগীকে সিরাম বিলিরুবিন পরীক্ষা করার জন্য বলবো। তো সিরাম বিলিরুবিনটা আমাদের দুই ভাগে পরীক্ষা করা হয়, একটা হচ্ছে ডাইরেক্ট আর একটা হচ্ছে ইনডাইরেক্ট। তো তার আগে আমরা একটু টোটাল ভ্যালুটা আগে একটু জেনে নিই, যেটা আমাদের অ্যাডাল্টদের মধ্যে এই ভ্যালুটা দেখা যায়। টোটাল ভ্যালুটা হচ্ছে 1 থেকে 20 মাইক্রোমোল পার লিটার অফ ব্লাড। সেটাকে আর একটা সংখ্যা দিয়ে আমরা বুঝতে পারি 0.1 থেকে 1.1 মিলিগ্রাম পার 100 মিলিলিটার অফ ব্লাড। এই দুটো জায়গা দিয়ে আমরা বুঝে নিতে পারি যে এটা হচ্ছে টোটাল কাউন্ট এবং এটা অ্যাডাল্টদের জন্য। এরপরে আমরা একটু দেখব যে আমাদের ইনডাইরেক্টে, এটাও আমাদের অ্যাডাল্টের ইনডাইরেক্ট ভাবে যদি এটা পরীক্ষা করা হয়, তাহলে আমরা রক্তের মধ্যে 2 থেকে 13 মাইক্রোমোল পাবো পার লিটার অফ ব্লাডে। আর যদি আমরা ডিরেক্টলি এটা পরীক্ষা করি, তাহলে আমরা পাবো হচ্ছে, এটাও অ্যাডাল্ট, এখানে লেখা আছে অ্যাডাল্ট ওভার 18 অর্থাৎ 18 বছরের উপরে যাদের বয়স, তাদের ক্ষেত্রে আমরা পাবো হচ্ছে 1 থেকে 6 মাইক্রোমোল পার লিটার অফ ব্লাড।
আর আমাদের এখানে যেটা লেখা আছে 18 বছরের নিচে আমরা যাব না, আমরা সরাসরি নিউনেট অর্থাৎ বাচ্চাদের ক্ষেত্রে চলে যাব। এদের সর্বাধিক পরিমাণ বিলিরুবিন থাকে 17 থেকে 170 মাইক্রোমোল পার লিটার অফ ব্লাড, অথবা 1 থেকে 10 মিলিগ্রাম পার 100 মিলিমিটার অফ ব্লাড। এই দুটো জায়গা আমরা দেখব। এখানে বাচ্চাদের ক্ষেত্রে যদি কখনো পরীক্ষায় আমরা বিলিরুবিনের পরিমাণ বেশি দেখতে পাই, সেক্ষেত্রে আমরা ঘাবড়ায় যাব না, আমরা এটা বিবেচনা করব, কারণ আমাদের বিলিরুবিনের পরিমাণ বাচ্চাদের মধ্যে সর্বাধিক পরিমাণে থাকে। যেখানে একজন অ্যাডাল্টের 1 থেকে 6 মাইক্রোমোল থাকে, সেখানে একটা বাচ্চার হচ্ছে 17 থেকে 170 মাইক্রোমোল থাকে। তো এই বিষয়টা আমরা মাথায় রাখবো। এবার যদি আমাদের এই বিলিরুবিনের পরিমাণটা বৃদ্ধি পায় অ্যাডাল্টদের জন্য, তাহলে আমরা কি ধরে নেব সেই বিষয়টা আমরা একটু দেখি। আমরা ধরে নিতে পারি অ্যানিমিয়া, লিভার সিরোসিস, এ রিয়াকশন অফ ব্লাড ট্রান্সফিউশন, অর্থাৎ যদি কেউ সদ্য তার শরীরে রক্ত গ্রহণ করে থাকে, তাহলে রক্তের মধ্যে একটা রিয়াকশন তৈরি হয়, সেই ক্ষেত্রেও আমরা বিলিরুবিনের পরিমাণ বৃদ্ধি পাইতে পারি। এছাড়া আমাদের ভাইরাল হেপাটাইটিস, ড্রাগের রিয়াকশন, অ্যালকোহলিজম এবং গলস্টোন, অর্থাৎ কেউ যদি দীর্ঘমেয়াদী কোনো ঔষধ খায় সেই ক্ষেত্রে, তারপরে যদি ভাইরাল হেপাটাইটিস হয় সেই ক্ষেত্রে, অথবা যদি রুগী যদি অ্যালকোহল খাওয়ার অভ্যাস থেকে থাকে সেই ক্ষেত্রে, এছাড়া আমাদের গল ব্লাডারে যদি পাথর সৃষ্টি হয় সেই ক্ষেত্রেও আমরা সিরাম বিলিরুবিনের পরিমাণ বেশি দেখতে পাবো। এরপরে যদি কমে যায় তাহলে আমরা কি ভাববো? যদি বিলিরুবিনের পরিমাণ কখনো কমে যায়, এটা নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই, নর্মাল আর কমে যাওয়াটার মধ্যে কোনো সমস্যা নাই। তবে আমাদের একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে যে আমাদের বাচ্চাদের যদি এটা যেহেতু আমরা বাড়তি পাই, সেই বাড়তিটা পাইলে আমরা কি কি বিষয় বুঝবো সেটাও একটু দেখে নিই। প্রথমত এটা একটা ফিজিওলজিক্যাল বিষয়, অর্থাৎ এটা একটা নর্মাল বিষয়। যদি আমাদের 17 থেকে 170-এর মধ্যে থাকে তাহলে এটা নিয়ে আমরা একেবারেই দুশ্চিন্তা করব না। তবে এর থেকেও যদি বৃদ্ধি পায় তাহলে আমাদের কিছু করণীয় আছে। সেটা কি এবং কি সন্দেহ করব আমরা সেই বিষয়টা একটু জানবো। সেটা হচ্ছে ব্লাড টাইপ ইনকম্পাবিলিটি বিটুইন মাদার অ্যান্ড চাইল্ড। আমরা এই ব্লাড টাইপ ইনকম্পাবিলিটি এটা আমরা পড়ছিলাম ব্লাড গ্রুপিং করার সময়। যদি মায়ের ব্লাড গ্রুপ এবং হাজব্যান্ডের ব্লাড গ্রুপ এবং বাচ্চার ব্লাড গ্রুপ যদি ভিন্ন RH ফ্যাক্টর হয়, তাহলে এই ব্লাড টাইপ ইনকম্পাবিলিটি হয়ে থাকে। তো সেই বিষয়টা আমরা ব্লাড গ্রুপে খুব ভালোভাবে আলোচনা করছিলাম ব্লাড গ্রুপিং করার সময়। সেই বিষয়টা থেকে এখানে আমরা বুঝতে পারি যে যদি এই ব্লাড টাইপ ইনকম্পাবিলিটি থাকে, তাহলে এই ক্ষেত্রে আমরা অনেক বেশি পরিমাণ বিলিরুবিন পাইতে পারি। একজন সদ্যজাত বাচ্চা অথবা নিউনেটের মধ্যে তার শরীরে অক্সিজেনের ঘাটতি থাকতে পারে, তার শরীরে ইনহেরিটেড ইনফেকশন থাকতে পারে, অথবা তার কোনো লিভারের কোনো রোগও থাকতে পারে। এই বিষয়গুলো আমরা এখান থেকে মোটামুটি চিন্তা ভাবনা করে নিতে পারি। তাহলে এটা ছিল আমাদের 4টে টপিকস আজকে, SGPT, SGOT, অ্যালবুমিন এবং সিরাম বিলিরুবিন। তো এর মধ্যে সাধারণত আমরা লিভার টেস্ট করার জন্য এই পরীক্ষাগুলোই সব থেকে বেশি পরিমাণে করে থাকি। সেই বিষয়গুলো মোটামুটি আমরা আলোচনা করলাম। আর যে বিষয়গুলো আমাদের রয়েছে, সিরাম টোটাল প্রোটিন, প্রথমবিন টাইম, অ্যালকালাইন এবং ল্যাকটেট ফসফেট, এই জিনিসগুলো আমরা একটা দিন শুধুমাত্র প্রোটিনের উপরে একটা ক্লাস করব। সেই সময় আমরা এই পুরো বিষয়টা, প্রোটিনে যতগুলো প্রোটিন আছে, অনেকগুলো প্রোটিন আছে, সেটা আমাদের রক্তে পাওয়া যায়, আমাদের রক্ত রসে পাওয়া যায়, আমাদের প্রস্রাবের মধ্যে পাওয়া যায়, বিভিন্ন জায়গায় আমরা প্রোটিন পেয়ে থাকি। সেই জায়গাগুলোতে বাড়লে কিংবা কমলে কিংবা কি কন্ডিশনে আমরা কি বুঝবো, সেটা আমরা আলাদা আরেকটা দিনে আলোচনা করব মোটামুটি সেইভাবে। তো এটা ছিল আজকে আমাদের ফান্ডামেন্টাল ক্লিনিক্যাল প্যাথোলজির মোটামুটি লিভার ফাংশন টেস্টের একটা অংশ বিশেষ। ধন্যবাদ সবাইকে।